এই কয়েকদিন তোর প্রতি সামান্য হলেও ফিলিংস অনুভূতি হয়েছে। এই ব্যাখ্যা জানা নেই। আসলে পুরুষ মানুষ তো, যতই চাচার মেয়ে হোস, বর্তমানে আমার বউ তো, এর জন্যই হয়তো ফিলিংসটা কাজ করে। যাই হোক, এই কথাগুলো বলতেই মূল রুমে এসেছিলাম। বাচ্চাদের ব্যাপারটা অজুহাত ছিল। লাজুক জিজ্ঞেস করলেও তাই বলিস, আসি আমি। শোনো, রুহিক উঠে দাঁড়াতেই সাজিয়ার ডাকে দাঁড়িয়ে পড়ল। পেছনে ফিরে ওর দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। পুনরায় মুখ খুলল সাজিয়া। তুমি এমন করো কেন? রুমের বাইরে থাকলে সাজিয়া আর রুমের ভেতরে আসলে সাজ। আমার দিনের বেলা সাজিয়া, রাতে সাজ। সাজিয়ার প্রশ্নের কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখ করে রুম থেকে বের হয়ে গেল রুহিক। আজ লতিফার বিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠানটা সাধারণভাবে করা হয়েছে তহুরা বেগমের কথা অনুযায়ী। লাজুকদের বাড়িতে কখনো গায়ে হলুদের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হয় না, এমন কথা তহুরার। সকাল থেকে ব্যস্ততার সময় কাটছে সবার। তহুরা বেগম এবং অন্যান্য মহিলারা অন্দরমহলের সকলে তাবেদারিতে ব্যস্ত। লাজুক এবং সাজিয়ারা লতিফার রুমে ঘুরঘুর করছে। ওকে সাজানো হচ্ছে। হঠাৎ রুমে প্রবেশ করলেন তহুরা বেগম। তাকে দেখে সবাই ভিড় কমালো। লতিফার নিকট এগিয়ে গেলেন তহুরা বেগম। হাতে থাকা গয়নার বাক্সটা খুললেন। একজোড়া চকচকে সোনালী রঙের বালা পরিয়ে দিলেন লতিফার হাতে। জড়ানো গলায় বললেন, এই বাড়িতে যখন আমার পদার্পণ হয় তখন তুই খুব ছোট লতা, হামাগুড়ি দেওয়া শিখেছিস সবে। যখন তুই অস্পষ্ট কথা বলতে শিখলি তখন আব্বাজানকে হারালি। তারপর যখন হাঁটতে শিখলি তখন আম্মাজানকে হারিয়ে ফেললি। তাদেরকে হারিয়ে নিজেকে একা ভাবার সুযোগ দেনি তোকে কখনো। সবসময় নিজের যথাসাধ্য চেষ্টায় আগলে রেখেছি তোকে। ভাবি হয়ে মায়ের স্নেহ দেওয়ার চেষ্টা করেছি। সেই ছোট্ট লতা দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেল। সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আমাদেরকে ভুলিস না কিন্তু। তহুরা বেগমের জড়ানো গলায় বলা কথাতে এতক্ষণ নিশ্চুপ হয়ে থাকা নিজেকে আর আটকাতে পারল না লতিফা। তহুরা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাদের এমন অবস্থা দেখে বাকিরাও নিস্তব্ধ হয়ে রইল। বরপক্ষ চলে এসেছে। কথাটা শোনার পর থেকে সকলের মধ্যে ভীষণ উত্তেজনা কাজ করছে। বাড়ির মেয়েদেরকে বরপক্ষকে রিসিভ করতে পাঠানো হয়নি, বরং ছেলেরা গিয়েছে তাদেরকে আনতে। মানহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে লাজুক। এদিকে সাজিয়ার মন বিক্ষিপ্ত। আজ দুটো দিন ওর সাথে কোনো প্রকার কথা বলেনি রুহিক। সাজিয়া স্বেচ্ছায় কথা বলতে গেলেও নানান কাজের ব্যস্ততা দেখে ওকে এড়িয়ে চলেছে রুহিক। একটা বিষয় বারবার মনের মাঝে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সাজিয়ার। সে কেন রুহিকের জন্য এত বেশি উত্তেজিত? মনের মাঝে উদীয়মান প্রশ্নগুলোর উত্তর মেলাতে গিয়ে দ্বিধায় পড়েছে সাজিয়া। লতিফাকে বিয়ের আসরে নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিয়ে বাড়িতে বিশাল লোক সমাগম। শেহনেওয়াজ, রুহিক সহ আরও কয়েকজন রয়েছে বরপক্ষের আপ্যায়ন করার কাজে। ভালোভাবেই লতিফার বিয়ে সম্পূর্ণ হলো। এখন বিদায়ের পালা। লতিফার অবস্থা খুবই খারাপ। লাজুককে আগলে রেখেছে দুহাত দিয়ে। লুৎফর রহমান একমাত্র বোনকে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল ফেললেন সবার অগোচরে। তহুরা বেগম অন্ধরমহল থেকে উকি দিয়ে দেখছেন বধূ সাজে সজ্জিত লতিফাকে। লতিফার সাথে লাজুকের যাওয়ার কথা থাকলেও কোনো কারণবশত লুৎফর রহমান নিষেধ করলেন। তার এমন কাজে কিছুটা অভিমান হলো লাজুকের। লতিফার বিদায়ের সঙ্গে সঙ্গে দৌড়ে অন্দরমহলে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দুটো দিন কেটে গেছে। লাজুকদের বাড়ি থেকে বিয়েতে আমন্ত্রিত সকল অতিথিরা বিদায় নিয়েছেন। পূব গগনে সূর্য উদীয়মান। আজ 18তম জন্মদিনে পদার্পণ করেছে লাজুক। তবে অন্যান্য জন্মদিনগুলোর তুলনায় এবার বেশ অদ্ভুত মনে হলো লাজুকের। সকাল থেকে নিজের আব্বা আম্মাকে নিশ্চুপ দেখছে ও। সবাই কেমন চুপচাপ গুমোট ভঙ্গিতে আছেন। পুরো বাড়িতে কয়েকবার ঘোরাঘুরি করা হয়ে গেছে ওর। একবার রান্নাঘরে তহুরা বেগমের নিকটে কিছুক্ষণ গিয়ে দাঁড়ালো। তার নিকট হতে কোনো সাড়া না পেয়ে বসার ঘরে লুৎফর রহমানের পাশে সোফায় বসে পড়ল। তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু লুৎফর নিউজপেপার পড়ার ভান করে এড়িয়ে গেলেন ওকে। হতাশ হয়ে দোতলায় নিজের রুমে চলে আসলো লাজুক। গোসল সেরে পরিপাটি হয়ে নিল। আজ বৃহস্পতিবার। আগামীকাল সকালে লতিফার আসার কথা। বিছানায় বালিশে হেলান দিয়ে তহুরা বেগমের ফোনটা হাতে নিয়ে লতিফাকে কল করলো লাজুক। কয়েকবার রিং বাজতে ফোন রিসিভ হলো। স্পিকার অন করলো লাজুক। ধীরে সুস্থে সালাম জানানো লতিফাকে। শুভ জন্মদিন আমার কলিজার টুকরা ভাতিজি। উৎফুল্ল স্বরে বলল লতিফা। ধন্যবাদ ফুপি। তোর কণ্ঠস্বর মরা মরা লাগছে কেন লাজুক? লাজুকের নির্লিপ্ত কথার পরিপ্রেক্ষিতে বলল লতিফা। তুমি ব্যতীত আর কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি ফুপি। আব্বা আম্মা কেমন অদ্ভুত আচরণ করছে আমার সাথে, ঠিকমতো কথাও বলছে না, এড়িয়ে চলছে আমাকে। তুমি জলদি আসো না ফুপি। এক নাগাড়ে কথাগুলো বলে ক্ষান্ত হলো লাজুক। ওর কথা শুনে কিছুক্ষণ নীরব থাকলো লতিফা। কোনো কথা না বলে কল কেটে দিল। আজ সারাদিন বাড়িতেই আছে লাজুক। দুপুরের পর সাজিয়ার মানহা এসেছে লাজুকের রুমে। ওকে ঘুমাতে দেখে পাশে বসলো দুজনা। ঘুমন্ত অবস্থার হাতে নিজের তৈরি বেলি ফুলের গাজা সন্তর্পণে পরিয়ে দিল সাজিয়া।
মানহাওয়ার অপর প্রান্তে শিউলি ফুলের গাজরা পরিয়ে দিল। একদম ফুলপরির মতো লাগছে। কি বলিস সাজিয়া? হুম, ঠিক বলেছিস। ফিসফিস করে নিজেদের মধ্যে কথাগুলো বলাবলি করছিল ওরা দুজনে। হঠাৎ ঘুম ভেঙে গেল লাজুকের। ধরাম করে উঠে বসলো। সাজিয়া ও মানহার দিকে চোখ কষলে তাকালো। তুই এই অসময়ে ঘুমাচ্ছিস কেন লাজু? এমনি হঠাৎ যে তোরা। না মানে তোকে দেখতে আসলাম। শুভ জন্মদিন। একত্রে বলল সাজিয়া ও মানহা। ওদের সাথে কিছুক্ষণ গল্প করলো লাজুক। ফলে মন কিছুটা ফুরফুরে হলো। সন্ধ্যায় বসার ঘরে লাজুককে ডেকে পাঠালেন লুৎফর রহমান। ধীর পায়ে নিচতলায় নেমে আসলো লাজুক। চুপচাপ সোফায় গাম্ভীর্যতা নিয়ে বসে থাকা লুৎফরের সামনে গিয়ে দাঁড়ালো। আমার পাশে বসো আমাজান, কিছু কথা আছে তোমার সাথে। লুৎফরের পাশ ঘেঁষে বসলো লাজুক। অভিমানী মুখটা কালো করে রেখেছে। ও তহুরা, একটু এদিকে আসো তো। রান্নাঘরে তহুরার উদ্দেশ্যে জোর গলায় কথাটা বলল লুৎফর। আমি রান্না করি, এখন আসতে পারবো না। এদিকে তোমার মেয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তুমি কিনা রান্না নিয়ে ব্যস্ত। লুৎফরের কথায় লাজুকের সাথে রান্নাঘরে অবস্থানরত তহুরাও চরম আশ্চর্য হলেন। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে আসলেন। কি বললেন আপনি? কিসের গুরুত্বপূর্ণ বিষয়? ধীরে সুস্থে বসো এখানে, সবকিছু খোলাসা করছি আমি। তহুরার উত্তেজনাপূর্ণ কথায় তাকে শান্ত করলেন লুৎফর রহমান। গলা খাকারি দিয়ে বলা শুরু করলেন তহুরা বেগম ও লাজুকের উদ্দেশ্যে। আমাজান, তোমার স্মরণে আছে ম্যাট্রিক পরীক্ষার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা নিয়েছিলাম? জি আপা, মনে আছে আমার। তখন তোমাকে বলেছিলাম তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই দেবে। এখন সেই সময় এসে গেছে। তোমার নিকটে তো আমি একটা জিনিস চাইবো। মেয়ে হিসাবে আব্বার এই চাওয়াটুকু রাখবা? অবশ্যই আব্বা, তুমি যা চাইবে নিশ্চয়ই আমি দেব। আমার আব্বাকে কখনো ফেরাতে পারি আমি? তাহলে শোনো, তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম পালন করতে চাইছি আমি। সেটা হচ্ছে তোমার বিয়ে। আগামীকাল তোমার বিয়ের ব্যবস্থা করতে চাইছি। এখন তোমার মতামত কি? ধরে নাও এটা তোমার নিকটে এই অসহায় বাপের একমাত্র চাওয়া। লুৎফরের কথায় কিছুক্ষণ থমকে গেল চারিপাশের পরিবেশ, মানুষ। লাজুক স্তম্ভিত। তার আব্বা এটা কি বলল? তার বিয়ে হবে কার সাথে? মনে মনে নানান প্রশ্ন জাগলো লাজুকের, সাথে কিছু হারানোর ভয়। লাজুককে নিশ্চুপ দেখে আবারও বললেন লুৎফর। তোমাকে আগে থেকে কিছু বলিনি, কারণ তোমার পড়াশোনায় সমস্যা হতে পারে। তবে কথা নিয়েছিলাম তোমার কাছ থেকে। চুপ করে থেকো না আম্মাজান, তোমার মতামত জানাও। তুমি যা বলবে সেটাই মেনে নেব। আমি রাজি আব্বা, তুমি বিয়ের আয়োজন করো। এক প্রকার ঘোরের মধ্যে বিয়ের জন্য রাজি হয়ে গেল লাজুক। শুক্রবার সকাল। আজ দিনের আলো ফুটেছে একটু অন্যরকম ভাবে। লাজুক সারা রাত জেগেছে থেকে তার বিয়ের খবরটা নিয়েই ভেবেছে। চোখের নিচে কালি পড়েছে ওর, চুল উস্কো খুস্কো। ঘড়ির দিকে লক্ষ্য করলো লাজুক। ভোর 6টা বেজে 17 মিনিট। বিছানা ছেড়ে উঠল। গতকাল তার এত বছরের জন্মদিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ চমক ছিল বলেই ওর ধারণা। ফ্রেশ হয়ে নিচতলায় গেল লাজুক। রান্নাঘর থেকে বাসনপত্রের ঝনঝন শব্দ ভেসে আসছে। তার মানে তহুরা বেগম রান্নাঘরে অবস্থান করছেন। রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো লাজুক। তহুরা বেগম লক্ষ্য করলেন কিছু একটা বলার জন্য চুপচুপ করছে ও। মনের মাঝে যত প্রশ্ন আছে সব ছেড়ে ফেলো। কাজ করতে করতে বললেন তহুরা বেগম। তহুরার কথায় চুপচাপ তার পাশ ঘেঁষে দাঁড়ালো লাজুক। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানে আমার বিয়েটা কার সাথে হচ্ছে? তাকে কি আমি চিনি? অবশ্যই চেনো, ছোটবেলা থেকে দেখে আসছো তাকে। শেহনেওয়াজের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। তোমার বাবা শামশের ভাইজানের সাথে আলোচনা করে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছেন। তহুরা বেগমের কথায় লাজুকের কোনো প্রতিক্রিয়া হলো না। মুখের ভাবভঙ্গি স্বাভাবিকই রইল। কিছুক্ষণ রান্নাঘরে নিরবিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে থেকে দোতলার উদ্দেশ্যে পা বাড়ালো। জুম্মার নামাজ আদায় করে এসে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছে শেহনাজ ও রুহিক। এখনো অবধি নিজের বিয়ের বিষয়ে তেমন কিছু জানে না শেহনাজ। জানে না বললে ভুল হবে, মূলত তাকে জানানো হয়নি শমশেরের কথায়। হয়তো তার মনের মাঝে অন্য কিছু চলছে। আর লাজুককে আজ নিজ হাতে সাজাচ্ছে তহুরা ও লতিফা। লতিফা এসেছে সকালবেলা, সাথে ওর হাজব্যান্ড বদরুলও এসেছে। এই আশাটা তাদের বিয়ে তৃতীয় দিনের নিয়ম অনুযায়ী। বদরুল আসার পর থেকে লুৎফর রহমানের সঙ্গেই রয়েছে। তার আচার আচরণে মুগ্ধ সবাই। খুবই মিশুক ছেলে। লাজুকের বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। সে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে চুপচাপ বসে আছে। লতিফা রান্না চিপসের প্যাকেট ছিঁড়ে নিশ্চুপ ভঙ্গিতে একটার পর একটা চিপস মুখে পুরে যাচ্ছে। লাজুকের এমন প্রতিক্রিয়ায় অবাক হয়েছে তহুরা বেগম ও লতিফা। তারা ভেবেছিল লাজুক বোধহয় এই বিয়েতে রাজি হবে না, কিন্তু ওর আচরণে তেমন কোনো বিরূপ প্রভাব পাওয়া যায়নি। দুপুর 2টার বেশি বাজে। দেওয়ানবাড়ির সবাই লাজুকদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকাল সবাই বিয়ের বিষয়ে জেনেছে। দেওয়ানবাড়ির মহিলারা এই খবরে ভীষণ উৎফুল্ল। লাজুককে বাড়ির বউ করতে তারা অধীর আগ্রহে অপেক্ষমান।
সাজিয়া আর মানহা নিজেদের মধ্যে গোপনে এই বিষয়ে আলোচনা করেছে, তারাও খুব খুশি। বিয়ের ব্যাপারে জানে না শুধুমাত্র শেহনাজ ও রুহিক। ওরা সকাল থেকেই আজ ভীষণ ব্যস্ত। একটা টুর্নামেন্ট আছে ওদের, তাই জুম্মার নামাজ আদায়ের পরে তড়িঘড়ি করে বাইরে চলে গিয়েছে। সময় গড়িয়ে যাচ্ছে। লুৎফর রহমান বেশ কয়েকবার কল করেছেন শমশেরকে। কাজী সাহেব এসে গেছেন, লাজুকও প্রস্তুত। শমশের আশ্বাস দিলেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন তারা। লুৎফরের সাথে কথা বলা শেষ করে শেহনাজকে কল দিলেন শমশের। ও কল রিসিভ করলো না। এমন পরিস্থিতিতে রুহিককে কল দিলেন। কয়েকবার রিং বাজতে কল রিসিভ করলো রুহিক। তোমরা কোথায় আছো রুহিক? শেহনাজ কোথায়? ইমার্জেন্সি কাজ আছে, এক্ষুনি বাসায় ফিরে আসো। এক নাগারে কথাগুলো বলে ক্ষান্ত হলেন শমশের। আমরা তো উত্তরপাড়ার টুর্নামেন্টে এসেছি চাচা। টুর্নামেন্ট চলছে, ভাইয়া খেলছে সেখানে। ফিরতে ফিরতে সন্ধে হবে। কি বলো? তাহলে তো সর্বনাশ। সন্ধ্যায় ফিরলে তো হবে না, সব ঘেটে ঘ হয়ে যাবে। তুমি শেহনাজকে একটু ফোন দাও তো। বলো বাবা কথা বলবে, এমার্জেন্সি। ফোনের ওপাশ থেকে শমশেরের উত্তেজিত কণ্ঠস্বরে মাঠে অবস্থানরত শেহনাজের নিকটে গেল রুহিক। এখন খেলার মাঝে বিরতি চলছে 10 মিনিটের জন্য। ভাইয়া, চাচা যান কথা বলবে, এই নাও। হুম হুম, আমি এখন ব্যস্ত আছি, বলে দে পরে কথা বলবো। ইমার্জেন্সি ভাইয়া, প্লিজ কথা বলো 2 মিনিটের জন্য। কিছু হয়েছে হয়তো। রুহিকের কথায় ভ্রু কুঁচকে ফোন কানে ধরল শেহনাজ। আরে বাবা, যা বলা দ্রুত করো, কিছুক্ষণ বাদেই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। এসব টুর্নামেন্ট বাদ দাও, বাসায় আসো এক্ষুনি। কিন্তু কেন বাবা? বিরক্ত গলায় বলল শেহনাজ। অপর পাশ থেকে শমশেরের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। লাজুককে যদি বিয়ে করতে চাও তবে এক্ষুনি চলে আসো, পরবর্তীতে এই সুবর্ণ সুযোগ পাবে না কিন্তু। কল কেটে দিল শমশের। মিনিট দুয়েকের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শেহনাজ বিষয়টা বুঝে নিতে। অতঃপর রুহিককে নিয়ে শুরু হলো দৌড়। পেছনে বিরাট মাঠের মাঝখানে ও সহযোগী বন্ধু ও খেলোয়াড়রা অবাক বিস্ময়ে ওকে দেখতে লাগলো। কয়েকজন ডাকও দিল। ভাই যাচ্ছেন কোথায়? টুর্নামেন্ট তো এখনো শেষ হয়নি। পেছনে ছেলেগুলোর কথা কানে আসলেও মস্তিষ্ক অবধি পৌঁছায়নি শেহনাজের। সে রুহিককে নিয়ে দেওয়ানবাড়ির দিকে দৌড়াতে ব্যস্ত। দেওয়ানবাড়ির অন্দরমহলে ড্রয়িং রুমে শমশের ও রেজাউলের সামনে কোমরে হাত গুজে দাঁড়িয়ে হাঁপাচ্ছে শেহনাজ ও রুহিক। কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলল ওরা। সোজা হয়ে দাঁড়ালো শেহনাজ। শমশেরকে উদ্দেশ্য করে কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল। তুমি কিছুক্ষণ আগে ফোনে কিসব বললে বাবা? তোমার বিয়ের কথা বলেছি। আজ তোমার বিয়ে লাজুকের সাথে। যাও গিয়ে তৈরি হয়ে নাও, ওদের বাসায় যেতে হবে। কাজী সাহেব চলে এসেছেন। কিন্তু বাবা কিভাবে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। যাও এখন জলদি তৈরি হয়ে নাও, এমনিতে দেরি হয়ে গেছে। ত্রস্ত পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল শেহনাজ। ওয়াশরুমে প্রবেশ করলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো শেহনাজ। বর্তমানে পরিহিত কালো টি শার্ট এবং ট্রাউজার পরিবর্তন করে পাঞ্জাবি পরবে এসব ভাবছিল। হঠাৎ নিচতলা থেকে শমশেরের ডাক পড়ল। তড়িঘড়ি করে নিচে চলে গেল। তুমি এখনো তৈরি হওনি? যাক, এখন আর আলাদা করে তৈরি হওয়ার প্রয়োজন নেই, এই পোশাকেই চলো। কাজী সাহেব তাড়া দিচ্ছেন, তার আবার অন্য জায়গায় যেতে হবে। এখন না পৌঁছালে মুশকিল হয়ে যাবে, দ্রুত চলো। লাজুকদের বাড়ির বসার ঘরে আছে নিস্তব্ধতা। বিদীর্ণ করে অনেক আওয়াজ শোনা যাচ্ছে। দোতলা থেকে হাসি ঠাট্টার শব্দ লাজুকের কানে ভেসে আসছে। ওকে তহুরার গাঢ় খয়েরি রঙের শাড়ি পরানো হয়েছে। সাধারণ বিয়ের সাধারণ সাজ। ওর রুমে বর্তমানে অবস্থান করছেন তহুরা বেগম ও লুৎফর রহমান। মেয়ের সাথে কথা বলতে এসেছেন লুৎফর। আমাজান শোনো, তোমাকে কখনোই এত দ্রুত বিয়ে নামক বন্ধনে আবদ্ধ করার ইচ্ছা ছিল না আমার। তবে শমশের আমার ছোটবেলার বন্ধু, খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সম্পর্কটা এমন বলা যায়, এক আত্মা দুই প্রাণ। ও যখন প্রথমবার আমাকে প্রস্তাব দেয় তখন এ ব্যাপারে আমি তেমন কিছু ভাবিনি, কিন্তু গত কয়েকদিন যাবৎ আমার মনে হয়েছে ওর আবদারটা রাখা উচিত। একটা গোপন কথা বলি তোমাকে। কিছুদিন আগে আমি, শমশের ও রেজাউল শহরে গিয়েছিলাম, মনে আছে? তখন শপিং মল থেকে বেরোয়ার পথে একটা বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমার। নিজের জীবন বাজি রেখে আমাকে সেদিন বাঁচিয়েছে শমশের। আমার কোনো আঘাত লাগেনি। শমশের হাঁটুতে মারাত্মক চোট পেয়েছে, তবুও মুখ ফুটে কিছু বলেনি। আমার জোড়াজুড়িতে হাসপাতালে যেতে রাজি হয়। এজন্যই তখন আমাদের শিমলপুর ফিরতে দেরি হয়েছিল। যে বন্ধু নিজের জীবন বাজি রেখে নিজেকে বিপদে ফেলে আমাকে বাঁচিয়েছে, তার এতটুকু দাবি রক্ষা করা কি অনুচিত? তুমি বলো আম্মা। লুৎফরের কথায় কিছুক্ষণ চুপচাপ রইল লাজুক। তারপর নিজের আব্বাকে জড়িয়ে ধরে বলল, তুমি কিছু ভুল করছো না তো আব্বা? যা করেছো বুঝে শুনে করেছো। আমি জানি আমার আব্বা কখনো ভুল করতে পারে না।
তোমার উপরে ভরসা আছে আমার। শুধু একটা কথা রাখবে আব্বা? বলো দেখি। বিয়ের পর আমিও বাড়িতে যাব না, ইন্টার কমপ্লিট করে তারপর একেবারে যাব। ততদিন আমাকে এই বাড়িতে রাখবে? অবশ্যই। তুমি মুখ ফুটে বলেছো যখন, নিশ্চয়ই তোমার কথা রাখবো। এ বিষয়ে সংসারের সাথে আমি কথা বলে নেব, তুমি ভেবো না। লাজুকের কথায় কিছুক্ষণ ভেবে জবাব দিলেন লুৎফর রহমান। বসার ঘরে সোফায় পাশাপাশি বসে আছে শেহনাজ ও লাজুক। তাদের চারিপাশ ঘিরে দাঁড়িয়ে আছে দুই পরিবারের লোকজন। না চাইতেও শেহনাজের বেহায়া চোখজোড়া বারংবার লাজুকের দিকে দৃষ্টিপাত করছে। মস্তিষ্কের রঙিন রডকোষগুলোতে যেন বিচিত্রতার ঢেউ বয়ে চলেছে। বিদ্যুৎ ঝলকানির ন্যায় হৃদয় ব্যাকুলিত হচ্ছে। অথচ লাজুকের দৃষ্টি মনোযোগ ফ্লোর থেকে সরছেই না। অন্য কোনো দিকে মনোযোগ নেই ওর, যেন ফ্লোরের দিকে দৃষ্টি ফেলে কত কিছু চিন্তা ভাবনা করে চলেছে। কাজী সাহেব তাড়া দিলেন, তাই শেহনাজের পক্ষ হতে 3 বার কবুল নামক অতি কাঙ্ক্ষিত শব্দটা অতি দ্রুতই শোনা গেল। তারপর সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলল। অতঃপর এলো লাজুকের পালা। ওর উচ্চারিত শব্দদ্বয়ের মাধ্যমে বিয়ে নামক পবিত্র বন্ধনের কাজ সম্পূর্ণ হবে। সবকিছু ঠিকঠাক গতিতেই এগোচ্ছিল। হঠাৎ বাদ সাধল লাজুক। কাজী সাহেব কবুল বলতে বললে সে লুৎফর রহমানকে ডাক দিল নির্লিপ্ত কণ্ঠে। আব্বা একটু এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। লাজুকের কথার পাশে এসে বসলেন লুৎফর রহমান। তার কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলল লাজুক। ফলে তার মুখের স্বাভাবিক ভাবভঙ্গির পরিবর্তন ঘটল। নিস্তব্ধতার সহিত সোফা ছেড়ে উঠলেন লুৎফর রহমান। গম্ভীর স্বরে বললেন, সংসারের সাথে আমার কিছু ব্যক্তিগত আলোচনা আছে, বিষয়টা অত্যন্ত জরুরি, এখনই কথাটা বলা দরকার। ততক্ষণ না হয় বিয়ের কাজ স্থগিত থাকুক। কাজী সাহেব, দয়া করে আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। শমশেরকে সঙ্গে করে নিয়ে বসার ঘর থেকে প্রস্থান করে দোতলায় চলে গেলেন লুৎফর। এদিকে লুৎফরের অনুরোধে চুপচাপ বসে রইলেন কাজী জাফর হোসেন সাহেব। তাড়া থাকা সত্ত্বেও নিশ্চুপ আছেন তিনি। আপাতত স্থগিত বিবাহের কার্যক্রম। উপস্থিত সকলের মধ্যে ভীষণ উৎকণ্ঠা বিরাজমান। লাজুক স্বাভাবিক রয়েছে। তার পাশে স্থির চিত্তে বসে থাকা শেহনাজের কপালে বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে মনে ভেবে চলেছে, তবে কি সে প্রায় পেয়েও হারিয়ে ফেলবে। প্রায় 10 মিনিট বাদে লুৎফর ও শমশের বসার ঘরে ফিরলেন। দুজনের অঙ্গভঙ্গি স্বাভাবিক। লুৎফর সোজা সোফায় বসে থাকা লাজুকের পাশে গিয়ে বসে পড়লেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, সবকিছু ঠিকঠাক আছে। যে বিষয়ে সংকেত ছিল সেটার সমাধান হয়েছে। এখন বিয়ের কার্যক্রম সম্পূর্ণ করা যাক। কি বলো শমশের? হ্যাঁ, অবশ্যই। কাজী সাহেব, আপনি বিয়ের কার্যক্রম অব্যাহত রাখুন। শমশেরের কথায় লাজুকের দিকে ফিরে বসলেন কাজী সাহেব। তাড়াহুড়োই বললেন, মা কবুল বলো। আমি এদিকে কাগজপত্র সব কিছু ঠিক করছি, একটু দ্রুত করতে হবে, আমার ভীষণ তাড়া আছে। কবুল কবুল কবুল। থেমে থেমে 3 বার লাজুকের মুখ থেকে কবুল নামক বহুল প্রত্যাশিত শব্দটা উচ্চারিত হলো। এতক্ষণ ভয়ার্ত এবং ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতিতে থাকা শেহনাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাকিরাও হাঁপ ছাড়ল। দুশ্চিন্তা মুক্ত হলো সবাই। যাক, অবশেষে কোনো ঝঞ্ঝাট ব্যতীতই বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজী সাহেব চলে যাওয়ার পরে সোফায় শেহনাজের পাশে গিয়ে বসলেন শমশের। অপরদিকে লাজুকের পাশে বসলেন লুৎফর। শমশের হালকা কাশি দিয়ে তার দিকে সবার মনোযোগ আকর্ষণ করলেন। সবাই শোনো, আজ থেকে লাজুক মা আমাদের বাড়ির বউ হলেও সে কিন্তু লুৎফরের মেয়ে হয়েই থাকবে। অর্থাৎ লাজুকের ইন্টার ক্লাস পাস করা অবধি ও লুৎফরের কাছেই থাকবে, তারপর ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। শমশেরের কথা বুঝতে সবার একটু সময় লাগলো। সকলের কাছে প্রথমে ব্যাপারটা অদ্ভুত মনে হলেও কিছুক্ষণ বাদেই সবাই স্বাভাবিক হলো। শুধু একজনের ভিন্ন প্রতিক্রিয়া। তাহলে আমি বিয়ে কেন করলাম? আমার বিয়ে করা বউ তার বাবা বাড়িতে থাকবে, আর এদিকে আমি বেড়ালের মতন মাঝের আশা অপেক্ষা করব। বাবা সব সময় আমার সাথে এমন অবিচার করে, আমার বউকে আমি পেয়েও কাছে পাবো না। মনে মনে আক্ষেপ নিয়ে কথাগুলো বিড়বিড় করে শেহনওয়াজ। মুখে বিরক্তির ছাপ থাকলেও সেটা সহসা প্রকাশিত নয়। কেউ বুঝতে না পারলে শমশের বেশ বুঝতে পারলেন শেহনওয়াজ অখুশি এই সিদ্ধান্তে। কিছুক্ষণ ওর মুখ পানে তাকিয়ে থেকে আবারও আওয়াজ তুললেন, তবে একটা কথা, বিয়ের পরবর্তী নিয়ম অনুযায়ী 3 দিনের জন্য লাজুক আম্মাজানকে আমাদের বাসায় নিয়ে যেতে চাচ্ছি। তারপর আবার ও এ বাড়িতে ফেরত আসবে। এই বিষয়ে তোমার মতামত কি লুৎফর? শমশেরের সহজ সাবলীল প্রশ্নে কিছুটা হতচকিত হলো লুৎফর। প্রশ্নসূচক দৃষ্টিতে লাজুকের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, যেন লাজুকের সম্মতি তার সম্মতি। শেহনাজ উৎকণ্ঠিত। লাজুক যদি না করে দেয়, তবে লাজুকের হ্যাঁ সূচক জবাবে অবাক হলো শেহনাজ। ও ভেবেছিল লাজুকের পক্ষ থেকে বিরূপ মনোভাবপূর্ণ জবাব আসবে। নিজের রুমে অবস্থান করছে লাজুক। ব্যাগে 2-3 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে।
ওর থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে সাজিয়া ও মানহা। নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। ইতিমধ্যে রুমে প্রবেশ করলেন তহুরা বেগম। সরাসরি লাজুকের সামনে গিয়ে দাঁড়ালেন। শোনো মা, শমশের ভাই এবং আসফি ভাবি এখন তোমার চাচাজান অথবা চাচি আম্মা নয়। বর্তমানে তারা তোমার শ্বশুর শাশুড়ি। তাই যা করবে বলবে বুঝে শুনে। লাজুকের কপালে আলতো করে একটা চুমু দিয়ে ওর ব্যাগ গোছাতে সাহায্য করলেন তহুরা বেগম। তিনি হয়তো খেয়াল করেননি, তার অগোচরে তৃপ্তির হাসি ফুটে উঠেছে লাজুকের ঠোঁটের কোণে। মীর শেহনাজ দেওয়ানের বউ হিসেবে লাজুকের দেওয়ান বাড়িতে পদার্পণ হয়েছে কিছুক্ষণ পূর্বে। এ বাড়িতে প্রবেশ করার পরই তাকে সোজা শেহনাজের রুমে নিয়ে যাওয়া হয়। আর এই কাজটির দায়িত্ব সাজিয়া ও মানহাকে দিয়েছিলেন আসফি বেগম। অনেকক্ষণ যাবৎ শেহনাজের রুমে পায়চারি করে চলেছে লাজুক। এই রুমের পরিবেশ তার কাছে নতুন কিছু নয়, তবে এখন পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে লাজুকের, যা সে নিজেও বুঝে উঠতে পারছে না। রাত 12টার পরেও যখন শেহনাজ আসার কোনো আভাস পাওয়া গেল না, তখন এক প্রকার বিরক্তির সহিত বিছানায় ধপ করে বসে পড়ল লাজুক। অপেক্ষা জিনিসটা ভীষণ খারাপ, খুব বেশিই বোধহয় খারাপ। অনেক সময় আমরা এমন মানুষের জন্য অপেক্ষা করি যাদের জন্য অপেক্ষা করার কোনো বিশেষ কারণ থাকে না। ব্যাপারটা যুক্তিসঙ্গত নয় মোটেও। এই অপেক্ষার বিষয়টা লাজুকের নিকট যুক্তিসঙ্গত মনে না হলেও সে অপেক্ষমান শেহনাজ নামক পুরুষটির জন্যে। বালিশে হেলান দিয়ে ঝিম ধরে গিয়েছিল লাজুকের। খট করে দরজা খোলার শব্দে ধরফর করে উঠে বসল। রুমের লাল নীল ডিম লাইটের স্পষ্ট আলোর মাঝে দেয়াল ঘড়ির দিকে লক্ষ্য করলো। রাত 1:13। নিস্তব্ধ পায়ে হেঁটে স্থির দণ্ডায়মান লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো শেহনাজ। নিঃশব্দে লাল নীল আলো আধারির মাঝে নিজের কম্পমান শক্তপোক্ত হাতজোড়া লাজুকের দুই গালে রাখলো। অব্যক্ত ভঙ্গির মুখটা ওর কানের নিকটে নিল। ফিসফিস কণ্ঠস্বরে বলল, লাজ, তুই রাজি থাকলে আজকে রাতটা শুধুমাত্র তোর এবং আমার হোক। শেহনাজের কণ্ঠস্বরে ছিল একরাশ আকুতি ও আকাঙ্ক্ষা। শুধু লাজুকের জবাবের অপেক্ষা। সময় অতিবাহিত হতে লাগলো। শেহনাজের আকুতিও বেড়ে চলল। হঠাৎ ওর কাছাকাছি এসে দাঁড়ালো লাজুক, খুব কাছে, যতটা কাছে আসলে সকল দূরত্ব ঘুচানো যায়। শেহনাজের অবাক চাহনি। লাজুক স্বেচ্ছায় ওর কাছে এসেছে। শেহনাজের দুপাশে ছড়িয়ে রাখা হাত দুটো উঠিয়ে নিজের কোমরে রাখলো লাজুক। বেলকনিতে যাবেন? প্রশ্নটা করা মাত্রই ওকে করে তুলে নিল শেহনাজ। স্বচ্ছ কাচের দরজা ঠেলে ব্যালকনিতে প্রবেশ করলো। শেহনাজ দোলনায় বসিয়ে দিল লাজুককে। ওর পাশ ঘেঁষে বসে পড়ল। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। আবহাওয়া পরিবেশ দুটোই সুন্দর। রাতের কালো আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘের মাঝে উজ্জ্বল চাঁদের আলো দুজন মানব মানবীর উপর পড়েছে। দুজনেই এই জ্যোৎস্না মাখা পরিবেশ উপভোগ করতে ব্যস্ত, বহুল আকাঙ্ক্ষিত কোনো কিছু পাওয়ার আনন্দে অভিভূত। আজ অনেকগুলো দিন বাদে রুহিকের রুমে এসেছে সাজিয়া। রুহিক ঘুমে আচ্ছন্ন। জেগে থাকলে হয়তো এত রাতে এই রুমে এসেছে কেন, এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতো সাজিয়াকে। সাবধানতা অবলম্বনে ধীর পায়ে রুহিকের বিছানার কাছে এগিয়ে গেল সাজিয়া। ঘুমন্ত রুহিকের পাশে বিছানায় অল্প কিছু ফাঁকা স্থানে বসলো সাজিয়া। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে রুহিককে দেখে। রুহিকের মুখ পানে ক্ষণিকের জন্য তাকিয়ে রইল সাজিয়া। ডান হাতটা ওর গালে রাখলো। দুই আঙ্গুল দ্বারা ওর গালে অনবরত হাত বোলাতে লাগলো। হঠাৎই কেঁপে কেঁপে উঠল রুহিকের চোখ দুটো, হয়তো সাজিয়ার সংস্পর্শে। সন্তর্পণে একটু সরে বসলো সাজিয়া। উঠতে গিয়েও পারল না। রুহিকের হাতের নিচে ওর ওড়নার এক কোণ আটকে পড়েছে। আপাতত অসহায় মুখ করে বসে আছে সাজিয়া। না পারছে সে উঠতে, না পারছে রুহিকের কাছে বসতে। ওর কাছাকাছি গেলেই নাড়াচড়া করে উঠছে। কয়েকবার তো বেশ ভয়ও পেয়ে গিয়েছিল যে এই বুঝি ঘুম থেকে জেগে উঠল রুহিক। আধা ঘন্টা পার হয়ে গেছে। বর্তমানে সাজিয়ার অসহায় মুখখানা বিরক্তিতে পরিপূর্ণ হয়েছে। আধা ঘন্টা যাবৎ একই ভঙ্গিমায় ঘুমিয়ে আছে রুহিক, কোনো নড়নচড়ন নেই। মাঝে মধ্যে চোখ দুটো কেঁপে কেঁপে উঠছে, হয়তো স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। ইদানিং তো খুব ব্যস্ত থাকো তুমি, আমাকে দেখারও সময় পাও না। পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হয়ে গেল, তবু ব্যস্ততাই যেন শেষ হচ্ছে না তোমার। সারাদিন শুধু ভার্সিটি আর ভার্সিটি করো। এত কি তোমার ভার্সিটিতে? সেখান থেকে ফিরে ক্ষণিকের জন্য বাসায় আসো, তারপর আবার বাইরে। রাতে এত দেরিতে ফেরো, যখন বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে। কেউ কৈফিয়ত নেওয়ার সুযোগও পায় না। হালকা স্বরে বিড়বিড় করে কথাগুলো বলল সাজিয়া। ঠোঁট উল্টে রেখেছে ও, মুখ অভিমানে ভার। খুব সন্তর্পণ চেষ্টায় ওড়নাটা ছাড়িয়ে নিতে পারল। উঠে যাওয়ার জন্য উদ্যত হতেই হঠাৎ জেগে গেল রুহিক। ঘুম ঘুম চোখে সাজিয়ার মুখের দিকে তাকিয়ে রয়েছে রুহিক। বিছানায় কনুই দ্বারা বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে আছে।
ঘুম হালকা হওয়ার কারণে চোখ লাল, চুল এলোমেলো। এসি চালু হওয়ার সত্ত্বেও হালকাভাবে ঘামছে সাজিয়া। অনাকাঙ্ক্ষিতভাবে ধরা পড়ে গেছে। ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করে আশঙ্কায় জর্জরিত হলো।